নমস্কার, আমি গল্প পাঠে মৌ। গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আজকে আপনারা শুনছেন শ্রী আশুতোষ মুখোপাধ্যায়ের কাল তুমি আলেয়া। শুরু করছি। সুলতান কুঠির বাইরে 600 টাকা মাইনেটা বড় ব্যাপার নয়, মর্যাদার দিকটাই বড়। সব শুনে চারুদি সাধাসিধে মন্তব্য করেছেন। মাইনে আরও কিছু বেশি হবে ভেবেছিলেন তিনি, কিন্তু মাইনের জন্যে ভাবনা নেই। মাইনে অনেক বাড়বে, দায়িত্বটাই আসল। সেটা যেন ও ভালো মতো দেখে শুনে বুঝে নিয়ে চলতে পারে। ধীরাপদ অবাক হয়েছিল। চারুদির স্বার্থের উৎসটা আজও ঠিকমতো ধরা গেল না। মর্যাদার আসন লাভ করা আর সেই মর্যাদায় প্রতিষ্ঠিত হওয়ার মধ্যে কিছু তফাৎ আছে। সেই তফাৎটুকু ঘোচানো তেমন সহজ হচ্ছিল না ধীরাপদর। ধুতি পাঞ্জাবি পরে অফিস করবে না আর 5 জনের মতো কোট প্যান্ট চড়াবে, সেই এক সমস্যা ছিল। এ নিয়ে কারোর সঙ্গে পরামর্শ করতে যাওয়া বিড়ম্বনা। শেষে ধুতি পাঞ্জাবি বহাল রেখেছে। মুখে কেউ কিছু না বললেও গোড়ায় গোড়ায় সেটা লক্ষণীয় হয়েছে। অবশ্য এই ধুতি পাঞ্জাবি আগের ধুতি পাঞ্জাবি নয়। সোনা বৌদি মুখ টিপে ঠাট্টাও করেছিল। ঘষলে মাজলে চেহারাখানা খুব মন্দ নয় তো দেখি। ছোট সাহেবের ঘরের পাশেই আলাদা ছোট ঘর তার। ঘরের ভিতরে হাল ফ্যাশনের অফিসি সরঞ্জাম, বাইরে নেমপ্লেট, দোরগোড়ার টুলে সাদা কর্তার উপরে কোম্পানির লাল ছাপ মারা বেয়ারা। প্রথম দিন স্বয়ং বড় সাহেব দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন তাকে। বলা বাহুল্য ধীরাপদ শুধু শুনেছে, বোঝেনি। ছোট সাহেবের নির্দেশ মতোই কাজ করতে হবে তাকে। সাধারণ প্রচার চাকচিক্য বাড়ানো, বিজ্ঞাপন দেখা, খবরের কাগজ, সরকারি দপ্তর আর ড্রাগ হাউসগুলোর সঙ্গে যোগাযোগ রাখা, কর্মচারীদের ছুটি ছাটা নিয়ম শৃঙ্খলার দায়িত্ব নেওয়া, সময় মতো মেডিকেল হোমের বিধি ব্যবস্থা তদারক করা। এক কথায় ছোট সাহেবের পরেই কোম্পানির যাবতীয় তত্ত্বাবধানের ভার তার। ভারটা ধীরাপদর বুকের উপরে অনেক দিন পর্যন্ত গুরুভারের মতো চেপে বসেছিল। অ্যাডমিনিস্ট্রেশনের কর্ণধার শীতাংশু মিত্র, প্রোডাকশনের অমিতাভ ঘোষ, কেউ কারো কম নয়। তবু মাইনে বা প্রাধান্য বিচার করতে গেলে ফ্যাক্টরির প্রধান ব্যক্তি অমিতাভ ঘোষ। তার মাইনে 1400 টাকা, দাপট ফ্যাক্টরি জোড়া। সেই দাপটের কাছে অ্যাডমিনিস্ট্রেশন আর প্রোডাকশনের সীমারেখা অবলুপ্ত। ফলে চিফ কেমিস্টের মেজাজের আওতায় কোনো কর্মচারী নিরাপদ বোধ করে না খুব। ধীরাপদ এই একজনের অধীনে কাজ পেলে সব থেকে খুশি হতো, নিশ্চিন্ত হতো। কিন্তু কাজের দিক থেকে তার সঙ্গে সামান্যতম যোগের সম্ভাবনাও দেখল না। অর্গানাইজেশন চিফের সচেতন গাম্ভীর্যে শীতাংশু মিত্র তাকে সঙ্গে করে সমস্ত বিভাগগুলো ঘুরিয়ে দেখিয়েছে, অফিসারদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছে, তারপর একে একে ফাইল চিনিয়েছে। প্রচারের ফাইল, বিজ্ঞাপনের ফাইল, খবরের কাগজের মন্তব্য সংগ্রহের ফাইল, সরকারি দপ্তর আর ড্রাগ হাউসের ফাইল, কর্মচারীদের ফাইল, মেডিকেল হোমের ফাইল। এত দ্রুততালে যে ধীরাপদর চোখের সামনে সবই ঘষা মোছা। কিন্তু ছোট সাহেবের ধারণা সুপারভাইজারকে সব শেখানো হয়ে গেছে। সরাসরি কাজ চালান করেছে। তারপর এটা করুন, ওটা করুন, সেখানে যান, এই ঝামেলা মেটান, ওই রিপোর্ট দিন। ধীরাপদর হিমশিম অবস্থা। 1 ঘন্টার কাজ 3 ঘন্টায় হয়ে ওঠে না। এক ব্যাপার 3 বার করে জিজ্ঞাসা করে আসতে হয়। ছোট সাহেব অসহিষ্ণুতা প্রকাশ করেন না বটে, কিন্তু গোপনও থাকে না খুব। নিজে ব্যস্ত থাকলে লাবণ্য সরকারকে দেখিয়ে দেয়, ওর কাছে যান, বুঝিয়ে দেবেন। সে ঘরে না থাকলে লাবণ্য নিজেই ডাকে, কি আটকালো, আবার আসুন, বলে দিচ্ছি। বলে দেয়, বুঝিয়েও দেয়। আর ধীরাপদর মনে হয় তলায় তলায় হাসেও। সে নিজে কোনো কাজের ফায় ফরমাস করে না, ঘরে ডেকেও পাঠায় না। তেমন দরকার পড়লে নিজেই উঠে আসে, আলোচনার ছলে বক্তব্য জানিয়ে যায়। তবু ধীরাপদর মনে মনে ধারণা, এখানকার যত সব নিরস ঝামেলার কাজগুলো ছোট সাহেবের নির্দেশে ওর ঘাড়ে এসে চাপলেও তার পিছনে এই রমণীটির হাত আছে। ধারণাটা একেবারে অহেতুক নয়। মেডিকেল হোমের রমেন হালদারের মুখে লাবণ্য সরকারের কর্তৃত্বের কথা শোনা ছিল।
এখানে এই কয়েক সপ্তাহের অভিজ্ঞতায় মহিলাটির পরোক্ষ কর্তৃত্ব প্রসঙ্গে কর্মচারীদের এক ধরনের বিদ্রূপাত্মক হাবভাব লক্ষ্য করেছে। পুরুষ রূপরসিক বলেই হয়তো জীবিকার স্থূল বাস্তবে নারীর প্রভাব তেমন প্রীতির চোখে দেখে না। আর ছোট সাহেবের সঙ্গে কথা বলার আগে আপনি স্যার মিস সরকারকে একটু বুঝিয়ে বললে ভালো হয়, তিনি রাজি হলে আটকাবে না। বিনা নোটিশে দিনকত কামাই করার ঝামেলায় পড়ে আবেদন জানাতে এসে একজন কর্মচারী নবাগত মুরব্বিটিকে সাহায্যের রাস্তাও দেখিয়ে দিয়েছিল। ধীরাপদ বলেছিল, ছোট সাহেবের সঙ্গে আলোচনা করবে। জবাবে এই উক্তি। নতুন বয়লার চালানো নিয়ে অমিতাভ ঘোষের সেই টিপ্পণীও ধীরাপদ ভোলেনি। তুমি বললে এখানে সব হবে, এভরিথিং ইজ পসিবল। কিন্তু বাহ্যত তার প্রতি লাবণ্য সরকারের ব্যবহারে কর্তৃত্বের সামান্য আভাসও দেখা যায়নি এ পর্যন্ত। বরং নিষ্প্রিয় গোছের প্রীতিভাবই লক্ষ্য করেছে একটু। ধীরাপদর বিশ্বাস সেটা শুধু এই অপ্রত্যাশিত উঁচু আসনে তাকে এনে বসানো হয়েছে বলেই নয়, আরও একটা সূক্ষ্ম কারণ আছে। গত 3 সপ্তাহের মধ্যে চারুদি বার 3 টেলিফোনে ডেকেছেন। ধীরাপদর টেবিলে টেলিফোন আসেনি তখনও। ধীরাপদই আসবে শুনেছে। এ ঘরে দুজনের টেবিলে 2টো টেলিফোন। ডাকটা প্রত্যেকবার লাবণ্যর টেবিল থেকেই এসেছে। বাইরের কল এলে ফ্যাক্টরির অপারেটররাই হয়তো ছোট সাহেবকে বিরক্ত না করে এই টেবিলে কানেকশন দিয়ে দেয়। চারুদির টেলিফোনের ফলেই ধীরাপদর সুপারিশের জোরটা লাবণ্য সরকার আঁচ করতে পেরেছিল বোধহয়। অন্তত সেই রকমই মনে হয় ধীরাপদর। তাছাড়া মেজাজপত্র ভালো থাকলে যখন তখন নিজের টেবিল থেকে টেলিফোন করে অমিতাভ ঘোষও ডাকে। কখনো বলে ফ্রি থাকলে চলে আসুন, কখনো বা টেলিফোনেই গল্প জুড়ে দেয়। ধীরাপদর ঘরেও এসে বসে মাঝে মাঝে। ধীরাপদর টেবিলে তার প্রিয় সিগারেট মজুদ থাকে 1 টিন। সেই লোভেও আসে। লাবণ্যর চোখে পদমর্যাদার সঙ্গে এই মর্যাদাটুকুও যোগ হয়েছে। মুখ ফুটে একদিন জিজ্ঞাসাও করে ফেলেছিল, মিস্টার ঘোষের সঙ্গে তার আলাপ পরিচয় কতকালের? 2 মাসেরও নয়। শুনে মনে মনে অবাক হয়েছিল। তাকে নিয়েও সে ব্যঙ্গ বিদ্রূপ চলে টেলিফোনে, টের পায় কিনা কে জানে। এরই মধ্যে একদিন টেলিফোন করে নাজেহাল অবস্থা ধীরাপদর। ওদিক থেকে চিফ কেমিস্টের হালকা প্রশ্ন, আপনার সামনে যে মহিলাটি বসে তার মুখখানা ভার ভার কিনা দেখুন তো। লাবণ্য সরকার মাথা নিচু করে লিখছিল কিছু। ধীরাপদ একটা চকিত দৃষ্টি নিক্ষেপ করে জবাব দিল, ঠিক বুঝছি না, কেন? গলাটা ভার ভার লাগলো। ভালো করে লক্ষ্য করে দেখুন, লঘু তাগিদ। শক্ত না তাকিয়েও ধীরাপদ টের পেল। কলম রেখে লাবণ্য সরকার মুখ তুলেছে। এদিকে লোকটা বিব্রত বোধ করছে, অনুমান করেই যেন অমিতাভ ঘোষের ভারী আনন্দ। শক্ত আবার কি? কী রঙের শাড়ি পরেছে, সাদা না রঙিন? টেলিফোন রাখতে পারলে বেঁচে যায় ধীরাপদ। গিয়ে বলছি, কি কথা আছে বলুন। কিচ্ছু কথা নেই, বেজায় ফুর্তি। আপনি মশাই কোনো কাজের নন, দিন ওকেই দিন তবে। ধীরাপদ প্রমাদ গুনেছে। আপনা থেকে সম্মুখবর্তিনীর সঙ্গে চোখাচোখি হয়ে গেছে একবার। লাবণ্য সরকার তার দিকেই চেয়েছিল। এখন নয়, পরে করবেন। ওদিকের হাসির ওপরেই ঝপ করে টেলিফোন নামিয়ে রেখে তাড়াতাড়ি উঠে এসেছে। ভরসা করে সামনের দিকে তাকাতেও পারেনি আর। লোকটার কাণ্ড কারখানা দেখে হাসবে না রাগ করবে ভেবে পায়নি। চারুদের সুপারিশ আর অমিতাভ ঘোষের বৃদ্ধতার জোর যত বড়ই হোক, কাজ পাওয়ার পর ধীরাপদ কাজের জোরের উপরেই নির্ভর করতে চেয়েছিল। কিন্তু অনভ্যস্ত মনটাকে দিবারাত্র ফাইলের মধ্যে ডুবিয়ে রেখেও সেই জোরটা তেমন পেয়ে উঠছিল না। যার ইঙ্গিতেই কাজ আসুক ধীরাপদ মন দিয়ে বুঝতে চেষ্টা করেছে, মন দিয়ে করতে চেষ্টা করেছে। এখানে আসার পর একবার মেডিকেল হোমে হাজিরা দেবারও ফুরসত মেলেনি। কিন্তু এত করেও ধীরাপদর নিজেরই এক এক সময় মনে হতো সোনার দাঁড়ে কাক বসানো হয়েছে। মাসে 600 টাকা মাইনে নেবার মতো এখানে কি তার করার আছে বা কী সে করতে পারে, নিজে থেকে ঠাউর পেয়ে উঠত না। এই অস্বস্তিটা দিনে দিনে বাড়ছিল। কোম্পানির কাজে না হোক, ম্যানেজিং ডাইরেক্টর হিমাংশু মিত্রের ব্যক্তিগত কাজে কিছুটা যোগ্যতা দেখাবার সুযোগ ঘটল একদিন। বড় সাহেবের তলবে সেদিন সকালে তার বাড়ি আসতে হয়েছিল।
সামনে কোম্পানির ছোট স্টেশন ওয়াগন দাঁড়িয়ে। ফলে যাকে আশা করেছিল ভিতরে ঢুকে তাকেও দেখল। অন্দরমহলের দিকের সেই বসার ঘরের গদি আঁটা বিশ্রামসজ্জায় হিমাংশু মিত্র অর্ধশয়ন, বাহুতে ফেটি বেঁধে কানে স্টেথোস্কোপ লাগিয়ে লাবণ্য সরকার গম্ভীর মুখে তার ব্লাড প্রেশার দেখছে। হিমাংশুবাবু ইশারায় বসতে বললেন। লাবণ্যর দু চোখ যন্ত্রের দাগগুলোর ওপরে। পাশেই একটা চেয়ারে ঝুঁকে বসে আছে, পাম্প করে পাড়া তুলছে, ছেড়ে দিচ্ছে। ধীরাপদ অস্বস্তি বোধ করতে লাগলো কেমন। সেই বাড়ির এই ঘরে এক প্রবল পুরুষের এত কাছে ওইভাবে ঝুঁকে বসাটুকুর মধ্যে এমন কি রক্তচাপ পরীক্ষার ওই নিবিষ্টতার মধ্যেও কিছু যেন আছে, যা দেখলে দু চোখে তাপ লাগে, হৃৎপিণ্ড অশান্ত হয়, স্নায়ুতে স্নায়ুতে কানাকানি হতে থাকে। পরীক্ষা করলে এই মুহূর্তে ধীরাপদেরও রক্তচাপ খুব কম হতো না হয়তো। প্রেশার দেখা শেষ করে লাবণ্য ওর দিকে একবার তাকালো শুধু, চেনে কি চেনে না। হিমাংশুবাবু উঠে বসে জামার গোটানো হাতাটা টেনে নামিয়ে জিজ্ঞাসা করলেন, কত? লাবণ্য ধীরে সুস্থে যন্ত্র গোটাচ্ছে, সামান্য হেসে মাথা নাড়ল, অর্থাৎ ঠিক আছে। ব্লাড প্রেশার নিয়ে মেডিকেল হোমের পেশেন্টদের সঙ্গে তার অনেক হালকা মন্তব্য শুনেছে ধীরাপদ, যেখানে যেমন দরকার। হিমাংশুবাবু ধীরাপদর দিকে চেয়ে হাসলেন। ও আবার আমাকে প্রেশার সবসময় বলে না, বললেও কমিয়ে বলে হয়তো, যদি নার্ভাস হয়ে পড়ি। ভেতর থেকে সহজ হওয়ার তাগিদ। ধীরাপদ জিজ্ঞাসা করল, আপনার শরীর অসুস্থ নাকি? ঝুঁকে সামনের সেন্টার টেবিলের থেকে পাইপটা হাতে নিলেন হিমাংশুবাবু। বললেন, অসুস্থ হতে কতক্ষণ, পাছে অসুস্থ হয়ে পড়ি সেই ভয়ে সপ্তাহে 3 দিন করে প্রেশার চেক করা ওর দরকার মনে করে। মৃদু হেসে লাবণ্যের ডাক্তারি গাম্ভীর্যটুকু লক্ষ্য করলেন। তারপর প্রসঙ্গ পরিবর্তন। যে জন্য তোমাকে ডেকেছিলাম, তোমার লেখা টেখার বেশ হাত আছে শুনলাম। ধীরাপদ অবাক। বাড়িতে ডেকে পাঠানোর ফলে অনেক এলোমেলো সম্ভাবনার কথা ভেবেছে, এ প্রশ্ন কল্পনা করেনি। যাই শুনে থাকুক, চারুদির কাছ থেকে শুনেছেন। হিমাংশুবাবুর পরের কথা থেকে তার বক্তব্য বোঝা গেল। ইংরেজি বাংলা দুটো খবরের কাগজ শিল্প বাণিজ্যের উপরে বিশেষ সংখ্যা বার করছে। এদেশের ভেষজ শিল্প প্রসঙ্গে লেখার জন্য তার কাছে আমন্ত্রণ এসেছে। সামনের টেবিলের টাইপ করা কাগজ কটা এগিয়ে দিলেন তার দিকে। রচনার জন্য এই তথ্য তিনি সংগ্রহ করেছেন, আরও কিছু তথ্য লাবণ্য এবং শীতাংশু তাকে দেবে। সব নিয়ে বেশ ভেবে চিনতে লিখতে হবে কিছু। বাংলাটা লেখা হয়ে গেলে ইংরাজি কাগজের জন্য কাউকে দিয়ে সেটা অনুবাদ করিয়ে নিলেই হবে। আলোচনা শেষ। লাবণ্যকে নির্দেশ দিলেন তাকে নার্সিংহোমে ছেড়ে ড্রাইভার যেন ধীরাপদকে বাড়ি পৌঁছে দেয়। দোতলায় সিঁড়ির কাছে দাঁড়িয়ে কেয়ারটেকবাবু বিনম্র নম্র বদনে নিজের চকচকে টাক মাথায় হাত বোলাচ্ছিল। চকিত তৎপরতায় এগিয়ে এসে লাবণ্যর উদ্দেশ্যে নিবেদন করল, আপিসগড়ে ছোট সাহেব দেখা করে যেতে বলেছেন। লাবণ্যর মুখ দেখে মনে হলো ছোট সাহেব বাড়ি আছে তাই জানতো না। কিছু একটা জিজ্ঞাসা করার মুখেও থেমে গেল। আপনি গাড়িতে গিয়ে বসুন, আমি আসছি। ওদিকের হলঘরে ঢুকে গেল। নিচে সিঁড়ির ওধারে সবিনয়ে মানকে দাঁড়িয়ে। আসার সময় আধখানা ঝুঁকে ভক্তি জ্ঞাপন করেছিল, এখনও তাই করল। এই কদিনের আনাগোনায় তাকে বড় সাহেবের সুনজরের লোক ঠাউরেছে, তাই ভক্তি শ্রদ্ধা বেড়ে গেছে। ফিসফিস করে আর্জি পেশ করল, কারখানায় চাপরাশির কাজের কথাটা একটু বলে কয়ে দেবেন বাবু। সেই যে প্রথম দিন আপনার সঙ্গে কথা হলো। মনে আছে, কিন্তু বলে কয়ে দেওয়াটা সম্ভব কি না সেটা মানকেকে বলা না বলা সমান। বাঁধানো উঠানে কোম্পানির স্টেশন ওয়াগনের পাশে হিমাংশুবাবুর লাল গাড়ি দাঁড়িয়ে। বেরুবেন হয়তো। ধীরাপদ বাইরেই চুপচাপ অপেক্ষা করতে লাগলো। সপ্তাহে 3 দিন লাবণ্যের এখানে ব্লাড প্রেশার চেক করতে আসার খবরটা জানতো না। চারুদি জানে। মনের উপরে এই অশোভন আঁচড়টাই ফেলতে চায়নি। আপনিই পড়ল। বিরক্তিতে ভুরু কোঁচকালো। চারুদির চর নয়ও, হবেও না কোনো কালে। ধীরাপদ সুস্থ বোধ করলো অনেকটা। নিজের বসে এলো। 10 মিনিট অপেক্ষা করছে, 2 ঘন্টা অপেক্ষা করতেও আপত্তি নেই। লাবণ্য সরকার নয়, হিমাংশু মিত্র বেরিয়ে এলেন। ড্রাইভার অভ্যস্ত তৎপরতায় লাল গাড়ির দরজা খুলে দাঁড়ালো। তোমরা যাওনি এখনো? লাবণ্য কোথায়?
শীতাংশুবাবু ডেকেছিলেন, তার সঙ্গে কথা কইছেন। ঈষৎ বিস্ময়ে হিমাংশুবাবু বাড়িটার দিকে ঘুরে তাকালেন একবার। ছেলে বাড়িতেই আছে তিনিও জানতেন না বোধহয়। ভদ্রলোকের প্রসন্ন গাম্ভীর্য এই প্রথম বিরক্তির ছায়া লক্ষ্য করল ধীরাপদ। নিজের গাড়ির দিকে এগোলেন তিনি। উঠতে গিয়েও ঘুরে দাঁড়ালেন। তুমি থাকো কোন দিকে? বলল। এসো। গাড়িতে উঠে বসলেন বিব্রত মুখে ধীরাপদ। ড্রাইভার সশব্দে দরজা বন্ধ করল। গাড়িটা 2-5 হাত ব্যাক করে স্টেশন ওয়াগনের পাশ কাটাতে হবে। নিচের দরজার উপরে পাশাপাশি থমকে দাঁড়িয়ে গেল শীতাংশু আর লাবণ্য সরকার। হকচকিয়ে গেছে দুজনে। হিমাংশুবাবু নির্লিপ্ত মুখে তাদের দিকে একবার ফিরে তাকালেন শুধু। গাড়ি বেরিয়ে গেল। বড় রাস্তায় পড়তে তিনি জানালেন ওকে চৌরঙ্গির কাছাকাছি ছেড়ে দেবেন। সেখান থেকে একটা ট্যাক্সি ধরে সে যেন বাড়ি চলে যায়। এভাবে যখন যা ট্যাক্সি ভাড়া লাগে মাসকাবারে বিল করে দেয় যেন। সকলেই তাই করে। ধীরাপদর কেমন মনে হলো ওই দুটিকে একটু জব্দ করার জন্যই বড় সাহেব এই ব্যাপারটা করলেন। পাইপ টানছেন, বিরক্তির ছায়াটা গেছে। আগের মতোই সুশ্রী গাম্ভীর্য। একসময় বললেন, তোমার এই আর্টিকেল লেখা নিয়ে অমিতের সঙ্গে পরামর্শ করতে পারো। 2-একটা ইন্টারেস্টিং অ্যানেকডোট হয়তো সেও বলতে পারবে। এখানকার কাজের হদিশ না পেয়ে এ পর্যন্ত ধীরাপদ অনেকদিনই অমিতাভ ঘোষের সঙ্গে আলোচনার চেষ্টা করেছে, কিন্তু সবসময়ই আর 5টা বাজে কথায় কাজের কথা ডুবে গেছে। বেশি বলতে গেলে সে বিরক্তিতে ধমকে উঠেছে। এখানে কাজ কেউ চায় না মশাই, ডোন্ট বদার, যা করতে বলে করে যান। কিন্তু বড় সাহেবকে সেটা বলা যায় না। তিনি আবার বললেন, সে তোমাকে পছন্দ করে শুনলাম, তার সঙ্গে খাতির রেখো। হি রিকোয়ার্স কোম্পানি। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।